বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। এই ক্লাসে আজকে আমরা সব বিষয়ের উপরে একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা পুষ্টি ও জনস্বাস্থ্য, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অঙ্ক সব কিছু বিষয়ের উপরই বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা, কি রয়েছে? পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? এখানে চারটে অপশন রয়েছে: দুর্গাপুর, খড়গপুর, আসানসোল, বিষ্ণুপুর। তাহলে এখানে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? এখানে বন্ধুরা অপশন সি আসানসোল হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো আসানসোল। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া। যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি, তখন উত্তর হবে পুরুলিয়া। তাহলে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো বর্ধমানের আসানসোল। এবারে দেখো বন্ধুরা, একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, হুইচ জেন্ডার ইজ দি নাউন টিচার? তাহলে এখানে যে এই টিচার শব্দটি রয়েছে এটি কোন প্রকার লিঙ্গ? এখানে চারটে অপশন রয়েছে: ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ এবং কমন জেন্ডার উভয় লিঙ্গ। তাহলে এই টিচার যে নাউনটি রয়েছে এটি কোন প্রকার জেন্ডার? এখানে বন্ধুরা অপশন ডি কমন জেন্ডার অর্থাৎ উভয় লিঙ্গ হবে সঠিক উত্তর। টিচার অর্থাৎ শিক্ষক শিক্ষিকা উভয়কে বোঝায়, তাই এখানে কমন জেন্ডার উভয় লিঙ্গ হবে সঠিক উত্তর। বন্ধুরা, কমন জেন্ডার অর্থাৎ উভয় লিঙ্গের মাধ্যমে আমরা স্ত্রী এবং পুরুষ উভয় জাতিকেই বোঝাই, তাই এখানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা, কি রয়েছে? এবারে দেখো বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? চারটে অপশন রয়েছে: মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন বি গোদাবরী হবে সঠিক উত্তর। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। এবং এখানে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে বন্ধুরা, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? এখানে উত্তর হবে গোদাবরী। তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। এবং দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী নদীকে কেন বলা হয়? বন্ধুরা, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ার কারণে এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরের প্রশ্নটি দেখো, কি রয়েছে? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? ফ্যাথোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? এখানে বন্ধুরা অপশন সি অ্যানিমোমিটার হবে সঠিক উত্তর। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। তাহলে অপশন সি হবে আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কি রয়েছে। এবারে দেখো বন্ধুরা, একটি অঙ্কের প্রশ্ন রয়েছে। কি বলেছে এখানে? 6 জন লোক 14 দিনে একটি কাজ করে, ওই কাজ 21 দিনে শেষ করতে কতজন লোক দরকার হবে? অপশন আছে 3 জন, 4 জন, 6 জন, 2 জন। তাহলে বন্ধুরা প্রশ্নটি আরেকবার দেখো, 6 জন লোক 14 দিনে একটি কাজ করে, ওই কাজ 21 দিনে শেষ করতে কতজন লোক দরকার হবে? এই অঙ্কটি আমরা বন্ধুরা ত্রৈরাশিক নিয়মে করব। সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক, এই সম্পর্ক বের করেই আমরা খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলি করতে পারবো। তো বন্ধুরা চলো আমরা এই অঙ্কটি সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কের মাধ্যমে কিভাবে সহজে করা যায় শিখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের বলেছে 21 দিনে শেষ করতে কতজন লোক লাগবে, অর্থাৎ কতজন লোক দরকার হবে, আমাদের কতজন লোক এই উত্তর চেয়েছে। তো দেখো এখানে আমরা প্রথমে কি রয়েছে, 6 জন লোক 14 দিনে একটি কাজ করে। তাহলে আমরা প্রথমে আগে একদিকে লিখব দিন এবং একদিকে লিখব লোক সংখ্যা। তো দেখো আমরা পরে লোক সংখ্যা কেন লিখলাম, কারণ আমাদের প্রশ্ন উত্তর চেয়েছে কতজন লোক দরকার, তাই আমরা লোক পরে লিখলাম। তো এখানে একদিকে লিখব দিন, একদিকে লিখব লোক।
এরপরে দেখো বন্ধুরা আমরা কি লিখব, দেখো এখানে দিনের নিচে আমরা লিখব 14 এবং লোক সংখ্যার নিচে আমরা লিখব 6, কারণ 6 জন লোক 14 দিনে একটি কাজ শেষ করে। এবং এবারে দেখো বন্ধুরা আমরা দিনের শেষে লিখব 21। এই 21 দিনে কাজটি শেষ করতে আমাদের কতজন লোক লাগবে, আমাদের এখানে প্রশ্নচিহ্ন একটি রেখে দেব, এটি কিন্তু আমাদের উত্তর বের করতে হবে। তো দেখো বন্ধুরা এবারে আমাদের এখানে সরল সম্পর্ক এবং জটিল সম্পর্ক কিভাবে বের করতে হয় একটু জেনে নিই। এখানে দেখো বন্ধুরা একটি কাজ 14 দিনে শেষ করতে 6 জন লোক দরকার হয়, তাহলে 14 দিনে শেষ করতে 6 জন লোক দরকার হয়, কিন্তু আমাদের কাজটি শেষ করতে হবে 21 দিনে, তাহলে আমাদের লোক সংখ্যা কম লাগবে না বেশি লাগবে। এখানে মনে রাখবে বন্ধুরা, কোনো কাজের ক্ষেত্রে দিন সংখ্যা যখন কম হবে লোক সংখ্যা আমাদের বেশি লাগবে, এবং দিন সংখ্যা যখন বেড়ে যাবে আমাদের লোক সংখ্যা কম লাগবে। তাহলে কোনো একটি কাজের ক্ষেত্রে দিন সংখ্যা যখন কম হবে লোক সংখ্যা আমাদের বেশি লাগবে, এবং যখন দিন সংখ্যা বেড়ে যাবে লোক সংখ্যা কিন্তু কম হলেও চলবে। তো এখানে দেখো দিন কমে গেলে লোক বাড়বে, দিন বাড়লে লোক সংখ্যা কমবে। একেই বলা হয় বন্ধুরা ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হবে এখানে দিন সংখ্যা এবং লোক সংখ্যার ক্ষেত্রে। এবং এখানে আরেকটি জিনিস মনে রাখবে বন্ধুরা, কাজের ক্ষেত্রে সবসময় দিন এবং লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে কাজের ক্ষেত্রে দিন এবং লোক সংখ্যার ক্ষেত্রে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। এবং ব্যস্ত সম্পর্ক হলে বন্ধুরা এখানে আমাদের উপরে যে 14 রয়েছে এবং নিচে রয়েছে 21, এই 14 এবং 21 যে অবস্থানে রয়েছে সেরকমভাবেই থাকবে। তাহলে উপরে 14 নিচে 21 এবং গুণ চিহ্ন দিয়ে আমরা এই 6টি এখানে লিখব। এবারে আমরা কি করব, কাটাকাটি করব। আমরা দেখো এখানে 7 দিয়ে 7 দুগুণ 14 এবং 7 দিয়ে 21কে 3 7 21। এবারে আবার বন্ধুরা আমরা 3 দিয়ে 6কে কাটবো, 3 দুগুণ 6। তাহলে বন্ধুরা আমাদের নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে থাকলো 2 এবং 2। এই 2 এবং 2 এর গুণ করব, 2 দুগুণ হবে 4 এবং এই 4 হবে আমাদের উত্তর। তাহলে ওই কাজ 21 দিনে শেষ করতে 4 জন লোক দরকার হবে। তাহলে বন্ধুরা আমরা ত্রৈরাশিক নিয়মের যে অঙ্ক এগুলি কিন্তু খুব সহজ সরলভাবে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কের মাধ্যমে করতে পারবো। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা কি রয়েছে, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? কলকাতা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন বি উত্তর দিনাজপুর হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কম হলো উত্তর দিনাজপুর জেলায়। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21শে জুন, 23শে জুন, 21শে জুলাই, 22শে জুলাই। তাহলে কোন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়? বন্ধুরা এখানে অপশন এ 21শে জুন হবে সঠিক উত্তর। 21শে জুন তারিখটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। তাহলে অপশন এ হবে আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কি রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? বক্সা ডুয়ার্স, দার্জিলিং, শিলিগুড়ি, আসানসোল। তাহলে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? বন্ধুরা এখানে অপশন এ বক্সা ডুয়ার্স হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো বক্সা ডুয়ার্স। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবারে একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, দেখো বন্ধুরা, ইট ইজ রেইনিং হেভিলি, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড হেভিলি? তাহলে এখানে যে হেভিলি এই শব্দটি রয়েছে এটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? অপশনগুলি রয়েছে কি কি দেখো বন্ধুরা, এখানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। তাহলে এখানে এই যে 4টে এখানে পার্টস অফ স্পিচ রয়েছে, এর মধ্যে বন্ধুরা হেভিলি এই যে শব্দটি এটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? বন্ধুরা এখানে অপশন সি অ্যাডভার্ব হবে সঠিক উত্তর। এখানে হেভিলি যে শব্দটি রয়েছে ইট ইজ রেইনিং হেভিলি এটি হলো একটি অ্যাডভার্ব। তাহলে বন্ধুরা আমরা অ্যাডভার্ব কাকে বলবো?
যে ওয়ার্ড বা শব্দ কি করে, কোনো ভার্বকে মডিফাই করে, অর্থাৎ কোনো ভার্বকে কি করে বিশেষত্ব প্রদান করে, তাকেই আমরা বলবো অ্যাডভার্ব। তো এখানে রেইন অর্থাৎ বৃষ্টি পড়া, এই যে ভার্বটি, এই ভার্বটিকে কিন্তু হেভিলি যে শব্দটি রয়েছে এটি মডিফাই করছে বা একটি বিশেষত্ব প্রদান করছে। অর্থাৎ এখানে যে বৃষ্টি পড়ছে সেটি কিভাবে পড়ছে বা কেমন বৃষ্টি পড়ছে, কেমন বৃষ্টি হচ্ছে, এভাবে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে এখানে বৃষ্টিটি কেমন হচ্ছে বা বৃষ্টি কেমন পড়ছে, এই হেভিলি শব্দটি দ্বারা বোঝাচ্ছে যে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই এই হেভিলি শব্দটি হলো একটি অ্যাডভার্ব। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি হলো, গলগণ্ড রোগ হয় আয়রনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, কোনোটিই নয়। তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? বন্ধুরা এখানে অপশন সি আয়োডিনের অভাব হবে সঠিক উত্তর। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে আরও একটি ইংরেজির প্রশ্ন দেখো বন্ধুরা, ওয়াও ইট ইজ ভেরি নাইস, হুইচ সেন্টেন্স ইজ দিস? ওয়াও ইট ইজ ভেরি নাইস এটি কোন শ্রেণীর বাক্য? ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন সি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে সঠিক উত্তর, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। তাহলে এখানে ওয়াও ইট ইজ ভেরি নাইস এটি হলো একটি বিস্ময়বোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে বন্ধুরা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য কাকে বলবো? যে বাক্যের দ্বারা হঠাৎ কোনো মনের আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা বোঝায়, তাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। এখানে দেখো বন্ধুরা আমাদের যে বাক্যটি রয়েছে ওয়াও ইট ইজ ভেরি নাইস, এই বাক্যটি দ্বারা হঠাৎ কোনো মনের একটি আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে, তাই এটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে দেখো বন্ধুরা আরেকটি ত্রৈরাসিক পদ্ধতির অঙ্ক রয়েছে। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? অপশনগুলি রয়েছে দেখো 75 বার, 72 বার, 70 বার, 80 বার। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? চলো আমরা সমাধান করে দেখে নিই। তো দেখো বন্ধুরা এখানে আমাদের কতবার ঘুরবে সেটি চেয়েছে। তো এখানে আমরা একদিকে লিখব মিটার এবং আরেক দিকে লিখব বার। তো দেখো আমরা এই মিটারের নিচে লিখব 77 এবং বারের নিচে লিখব 55। তাহলে 77 মিটার পথ যেতে 55 বার ঘোরে, তাই আমরা মিটারের নিচে লিখলাম 77 এবং বারের নিচে লিখলাম 55। এবারে বন্ধুরা আমরা এই মিটারের নিচে লিখব এখানে 98 এবং এই 98 মিটার পথ যেতে আমাদের চাকাটি কতবার ঘুরবে এটি কিন্তু আমাদের উত্তর বের করতে বলেছে, আমরা এখানে প্রশ্নচিহ্ন রেখে দেব। তো দেখো বন্ধুরা আমরা এবারে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বের করব। তো দেখো বন্ধুরা এখানে 77 মিটার পথ যেতে 55 বার চাকাটি ঘুরবে, তাহলে 98 মিটার পথ যেতে কম ঘুরবে না বেশি ঘুরবে? তো দেখো বন্ধুরা এখানে খুবই সহজ আমাদের সম্পর্কটি বের করা। দেখো কম পথ যেতে চাকা কম ঘুরবে এবং বেশি পথ যেতে চাকা বেশি বার ঘুরবে, এটি স্বাভাবিক। তাহলে কম পথ যেতে কম ঘুরবে, বেশি পথ যেতে বেশি ঘুরবে। এরকম যদি হয় বন্ধুরা এটি হবে সরল সম্পর্ক। তাহলে কম এদিকেও কম এবং এদিকে বেশি হলে এদিকেও বেশি, তাহলে এরকম হলে বন্ধুরা এটি হবে সরল সম্পর্ক। তাহলে বন্ধুরা এটি যেহেতু সরল সম্পর্ক হবে তাই আমাদের এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলি আমাদের কি হয়ে যাবে, উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে চলে যাবে। তাহলে বন্ধুরা আমাদের কি হবে দেখো এখানে আমাদের এই 98 চলে যাবে উপরে এবং 77 চলে আসবে নিচে এবং গুণ চিহ্ন দিয়ে আমরা 55 এখানে লিখব। এবারে বন্ধুরা আমরা কাটাকাটি করব। দেখো বন্ধুরা এখানে আমরা দেখো কি করব, 77 এবং 55 রয়েছে, আমরা 11 দিয়ে কিন্তু এই দুটি সংখ্যাকে খুব সহজে কাটতে পারবো। তো এখানে 11 দিয়ে 7 11 77, এখানে 7 হবে এবং এখানে 5 11 55, অর্থাৎ এখানে 5 হবে।
এবারে বন্ধুরা এই 7 দিয়ে আমরা 98কে কাটতে পারি। 7 14 98, তাহলে 7 দিয়ে আমরা 98কে কাটবো, তাহলে 98কে কাটলে উপরে থাকবে 14। তাহলে বন্ধুরা দেখো নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে কি থাকলো তাহলে আমাদের 14 এবং 5। তাহলে এই 5 এবং 14কে আমরা কি করব, গুণ করব। তাহলে 5 এবং 14 গুণ করলে 5 14 হবে 70। তাহলে বন্ধুরা আমাদের উত্তর বের হয়ে গেল 70। তাহলে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, 98 মিটার পথ যেতে চাকাটি 70 বার ঘুরবে। তাহলে বন্ধুরা আমাদের অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা পুষ্টি ও স্বাস্থ্য, জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান, ইংরেজি এবং অঙ্ক সব বিষয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।